হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। দক্ষিণ কোরিয়া 1960-এর দশকে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় থাকা দক্ষিণ কোরিয়া মাত্র 40 বছরের ব্যবধানে পৃথিবীর সেরা অর্থনৈতিক দেশের তালিকায় পৌঁছে যাওয়া একটি বিস্ময়ের নাম। 1960-এর দশকে যে দক্ষিণ কোরিয়া ছিল ক্ষুধা এবং দারিদ্র্যপীড়িত, বাংলাদেশের চেয়ে অত্যন্ত নিম্ন আয়ের একটি দেশ, সেই দক্ষিণ কোরিয়া বর্তমান পৃথিবীতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির অন্যতম বৃহত্তম একটি জায়ান্ট। দীর্ঘ সময় জাপানের উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে দক্ষিণ কোরিয়া বর্তমান পৃথিবীর সেরা অর্থনীতির একটি দেশ। মুদ্রার উল্টো পিঠে উত্তর কোরিয়া এখনও পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি। কিভাবে দক্ষিণ কোরিয়া এত কঠিন কাজটি সফল করেছে এবং কোন রহস্যজনক শক্তির বলে পৃথিবীর অন্যতম বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল শক্তির দেশ হিসেবে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া, কিভাবে দেশটিতে জন্ম নিয়েছে স্যামসাং, এলজি, হুন্ডাই কিংবা রেনাল্টের মতো কয়েক ডজন আন্তর্জাতিক কোম্পানি, তার সবকিছুই উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। আজকের পৃথিবীতে অত্যন্ত সফল দক্ষিণ কোরিয়ার সফলতার মূল রহস্য জানতে হলে দক্ষিণ কোরিয়ার কিছুটা পেছনের ইতিহাসও জানতে হবে। 1945 সালের আগ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়া মিলিয়ে মাত্র একটি দেশই ছিল, আর যেটি ছিল জাপানের উপনিবেশিক শাসনের অধীনে কোরিয়া নামে। 1945 সালে তারা জাপান থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়, কিন্তু নিজের ঘরেই ভীষণ আগুন লেগেছিল তখনকার কোরিয়ায় সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি ছিল উত্তর কোরিয়ার অধীনে। 1950 সালে এসে দুই কোরিয়ার মধ্যেই যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন, চায়না, জার্মান, ইউএসএ, তার্কির মতো বিশ্বের প্রায় নামিদামি 16টি দেশ। 3 বছরের ব্যবধানে 1953 সালে এসে যুদ্ধ শেষ হয় এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়। তখনকার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া থেকে অনেক বেশি দরিদ্র ছিল। সে সময়ে জিম্বাবুয়ে কিংবা উগান্ডা দক্ষিণ কোরিয়া থেকে অনেক বেশি স্বাবলম্বী এবং উন্নত ছিল। 1953 সাল পরবর্তী দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদাগুলো মেটানোর ক্ষমতাও ছিল না দক্ষিণ কোরিয়ার সরকারের। সে সময় আমেরিকান মিলিটারি জেনারেল মেক আর্থার দক্ষিণ কোরিয়াকে নিয়ে বলেছিলেন, এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, আগামী 100 বছর পরেও এই দেশকে পুনর্গঠন করা সম্ভব নয়। ঠিক যেমনটা হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশকে নিয়ে। দেশ ভাগ হয়ে যাওয়ার পর উত্তর কোরিয়া রীতিমতো জিতে গিয়েছিল, কারণ কোরিয়া উপদ্বীপের সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি ছিল উত্তর কোরিয়ায়, আর দক্ষিণ কোরিয়া হতদরিদ্র ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছিল। সে সময় দক্ষিণ কোরিয়ায় স্যামসাং এর মতো হাতে গোনা অল্প কয়েকটা কোম্পানি ছিল, যারা কোনো টেকনিক্যাল পণ্য উৎপাদন করত না, বরং কৃষি এবং টেক্সটাইল নিয়েই তাদের ব্যবসা ছিল। সে সময় দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় ছিলেন জেনারেল পার্ক চুন হি। পৃথিবীর অন্যান্য দেশে যেমনটা হয়, ক্ষমতায় যাওয়ার পরেই সরকারের সাথে বড় বড় কোম্পানিগুলোর দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু জেনারেল পার্ক চুন হি ছিলেন পুরো উল্টো। তিনি নিজে গিয়ে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বড় পারিবারিক কোম্পানিগুলোর সাথে দেখা করতে শুরু করেন। সেসব বড় বড় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ছিল স্যামসাং, এলজির মতো কোম্পানিগুলো। তিনি সেসব কোম্পানিগুলোকে সব ধরনের সরকারি সুবিধা দেওয়ার ঘোষণা দেন, পাশাপাশি যদি তাদের ট্যাক্স মওকুফের প্রয়োজন হয় সেটাও তিনি করে দিতে রাজি ছিলেন। ইনফ্যাক্ট সুবিধার মাত্রাটা এমন ছিল যে কোনো কোম্পানি যদি ব্যাংক লোন পরিশোধে ব্যর্থ হয় তবে সরকার সেই ব্যাংক লোন পরিশোধ করতেও রাজি ছিল। বিনিময়ে তাদের কাছ থেকে একটাই চাওয়ার ছিল, ব্যবসার দ্রুত উন্নতি করা, কোম্পানি বড় করা এবং দক্ষিণ কোরিয়ার মানুষকে সেসব কোম্পানিতে চাকরি দেওয়া। 1970-এর দশকে এসে দক্ষিণ কোরিয়া চেষ্টা করে যাচ্ছিল স্টিল ইন্ডাস্ট্রিতে নিজেদের উন্নতি করা, কিন্তু পরপর 2 বছর ব্যর্থ হওয়ার পর 1973 সালে এসে তারা প্রাথমিক সফলতা পায়। এরপর দেশটিতে জন্ম নেয় হুন্ডাই, স্যামসাং, শিপ বিল্ডিং এর মতো বড় বড় বেশ কিছু কোম্পানি। সাথে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও তারা দ্রুত উন্নতি করতে শুরু করে। আর এই সবগুলো ইন্ডাস্ট্রি উঠে আসার পেছনে স্টিল ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। কোম্পানিগুলোর দ্রুত উন্নতির পর ধীরে ধীরে তারা দক্ষ কর্মীর সংকটে পড়ে যায়। তখন বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়ার সরকার তাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই বদলে দেয়। খুব অল্প দিনের মাথায় টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে যত ধরনের লোকবলের শর্ট ছিল তারা খুব সহজেই সবগুলো পূরণ করতে পারে। চীন যেমন তাদের উন্নতির জন্য একটা সময় এসে উচ্চশিক্ষা বন্ধ করে দিয়েছিল, দক্ষিণ কোরিয়া ঠিক তেমনটা কখনোই করেনি। 1970 দশকের পরবর্তী সময়ে এসে রীতিমতো শিল্প বিপ্লব হয়ে যায় দক্ষিণ কোরিয়ায়। স্যামসাং, এলজি, হুন্ডাই, সিঙ্গার, ডিও, এশিয়ান সিমেন্টের মতো কয়েকশো কোম্পানির জন্ম হয়ে যায় দেশটিতে। সারা কোরিয়াব্যাপী যখন শিল্প ইন্ডাস্ট্রি খুব দ্রুত উন্নতি করছিল, তখন দক্ষিণ কোরিয়ান সরকার তাদের সাধারণ মানুষের বাড়িঘরের উন্নতির জন্য 3,03,267 গ্রামে ফ্রি সিমেন্ট ডেলিভারি করে, যার একটাই উদ্দেশ্য ছিল শহর থেকে দূরে অবস্থানকারী মানুষগুলো যেন নিজেদের বাড়িঘর তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এবং তাদের এই পদক্ষেপ খুব ভালো কাজে দিয়েছিল। 1980-এর দশকে এসে দক্ষিণ কোরিয়া রীতিমতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে সবাইকে চমকে দেয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা আকাশচুম্বী এসব ভবনের কারণে তারা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় অনেকগুলো ইমারত তৈরির কন্ট্রাক্ট পেয়ে যায়, যার মধ্যে অন্যতম ছিল তাইফে 101, বুর্জ খলিফা দুবাই কিংবা মালয়েশিয়ার টুইন টাওয়ার। 1980 পরবর্তী সময়টিতে দক্ষিণ কোরিয়া
কোরিয়া সবচেয়ে বেশি বিপ্লব ঘটায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের টিভি, ফ্রিজ থেকে শুরু করে অতি প্রয়োজনীয় মোবাইল ফোনটিও মূলত দক্ষিণ কোরিয়ার তৈরি, যার মধ্যে স্যামসাং, এলজি সবার উপরে। 90-এর দশকে এসে দক্ষিণ কোরিয়া শুধু সামনে এগিয়ে চলেছে। রীতিমতো বুলেট গতিতে এগিয়ে চলা দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা, দেশটি বর্তমান পৃথিবীর 12তম বৃহত্তম অর্থনীতির দেশ। 1997 সালে দক্ষিণ কোরিয়ার ফরেন রিজার্ভ ছিল মাত্র 3.9 বিলিয়ন মার্কিন ডলার। মাত্র 4 বছরের ব্যবধানে 2001 সালে এসে দক্ষিণ কোরিয়ার ফরেন রিজার্ভ দাঁড়ায় 99 বিলিয়ন মার্কিন ডলার, এবং 2020 সালে এসে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি হয়েছে 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। কত দ্রুত দক্ষিণ কোরিয়া উন্নতি করেছে সেই দৃশ্যটি আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। সারা পৃথিবীতে ভালো মানের সবচেয়ে বেশি স্মার্টফোন প্রস্তুত করে থাকে দক্ষিণ কোরিয়া। গড়ে সারা পৃথিবীর মোবাইল ফোন মার্কেট শেয়ারের প্রায় 30% একাই ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে সবচেয়ে বেশি স্যামসাংয়ের। স্যামসাং নিয়ে আমাদের আগের একটি সুপারহিট ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। উপরে ঠিক এখানে লিঙ্কটি পাবেন, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। এলসিডি, এলইডি কিংবা অ্যামোলেড যত ধরনের স্মার্ট টিভি রয়েছে তার সবচেয়ে বেশি প্রস্তুত করে থাকে দক্ষিণ কোরিয়ান কোম্পানি এলজি, স্যামসাং এবং সিঙ্গার। বর্তমান পৃথিবীতে সাগর মহাসাগরে ভাসমান যতগুলো বড় বড় শিপ দেখতে পাচ্ছেন তার বেশিরভাগ অংশই প্রস্তুত করে থাকে দক্ষিণ কোরিয়া। পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপ হচ্ছে OOCL হংকং, যা প্রস্তুত করেছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং শিপ বিল্ডিং। একইভাবে দক্ষিণ কোরিয়ান কোম্পানি হোন্দাইয়েরও রয়েছে বিশাল আকারের শিপ বিল্ডিং এরিয়া, যেখান থেকে বছরে অসংখ্য শিপ সারা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য প্রস্তুত করা হয়। একইভাবে রাস্তায় চলমান গাড়ি প্রস্তুতেও দক্ষিণ কোরিয়া কোনো অংশে পিছিয়ে নেই। দক্ষিণ কোরিয়ান সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে হোন্দাই, তারপরেই রয়েছে রেনাল্ট এবং ডিউ। শিপ বিল্ডিং, অটোমোবাইল কিংবা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যার সবগুলো প্রস্তুতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্টিল। অতি গুরুত্বপূর্ণ সেই স্টিল উৎপাদনে বর্তমান পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বড় বড় এসব কোম্পানিগুলোর মতো অতি ছোট ছোট অসংখ্য কোম্পানি রয়েছে দক্ষিণ কোরিয়ায়। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক ছোট দেশ দক্ষিণ কোরিয়ায় বর্তমান অ্যাক্টিভ কোম্পানির সংখ্যা হচ্ছে 6.25 মিলিয়ন প্রায়। যে হিসেবটা খুব সহজেই বলে দিচ্ছে কেন দক্ষিণ কোরিয়া লিডিং অর্থনীতির একটি দেশ। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের গড় মাথাপিছু আয় হচ্ছে 31,246 মার্কিন ডলার। মুদ্রার উল্টো পিঠে উত্তর কোরিয়ার গড় মাথাপিছু আয় হচ্ছে 1,300 মার্কিন ডলার। একই সময়ে জন্ম নেওয়া দুটি দেশের অর্থনৈতিক অবস্থায় বলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া কত বেশি উন্নতি করেছে। দক্ষিণ কোরিয়া তাদের উৎপাদিত পণ্যগুলো সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে চীনে, তারপরেই রয়েছে ইউনাইটেড স্টেট, ভিয়েতনাম, হংকং, জাপান। রপ্তানির বিপরীতে আমদানিটাও সবচেয়ে বেশি চীন থেকে, তারপরেই রয়েছে জাপান, ইউনাইটেড স্টেট, জার্মানি এবং সৌদি আরবিয়া। দক্ষিণ কোরিয়া শিল্প ইন্ডাস্ট্রিতে যেমন উন্নতি করেছে তেমনি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও তাদের বেশ দাপট রয়েছে। গড়ে প্রতি বছর প্রায় 15 মিলিয়ন ট্যুরিস্ট দক্ষিণ কোরিয়ায় ঘুরতে যায়। তেমনি ফার্মাসিউটিক্যালস এবং মেডিকেল ইন্ডাস্ট্রিতে দেশটি যোজনায় এগিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের মধ্যে ধর্মবিশ্বাস খুবই কম। এখানের 56.9% মানুষ কোনো ধর্মেই বিলিভ করে না। গড়ে 21.7% মানুষ খ্রিস্টান, 19% মানুষ প্রোটেস্ট্যান্ট, 7% মানুষ ক্যাথলিক, প্রায় 16% মানুষ কোরিয়ান বৌদ্ধিজম এবং 8.2% মানুষ বৌদ্ধিজম ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা এই দেশটিতে খুবই কম। 1960 সালের অতি দরিদ্র দেশের তালিকা থেকে কিভাবে দক্ষিণ কোরিয়া পৃথিবীর সেরা উন্নত দেশগুলোর তালিকায় উঠে এসেছে এবং প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও কিভাবে দেশটি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে তার সবকিছুই আপনি অলরেডি জেনে গেছেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির একদম শেষ দিকে আছি। দক্ষিণ কোরিয়া সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, চলুন তাহলে সেগুলো একটু জেনে আসি। নাম্বার 1, ইন্টারনেট। সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে থাকে দক্ষিণ কোরিয়ার মানুষ। গড়ে প্রায় 58 Mbps ইন্টারনেট ব্যবহার করে থাকে তারা। সারা পৃথিবী যখন 5G ইন্টারনেট ব্যবহারের স্বপ্ন দেখছে, দক্ষিণ কোরিয়া তখন সেটা ব্যবহার করে চলছে। সো দক্ষিণ কোরিয়া ইন্টারনেট জগতে বস। নাম্বার 2, ইনোভেশন। নতুন নতুন আবিষ্কারে দক্ষিণ কোরিয়া রীতিমতো চ্যাম্পিয়ন। তাদের আগে রয়েছে শুধুমাত্র জার্মানি। মোবাইল ফোন, কম্পিউটার চিপস থেকে শুরু করে মেডিকেল ইকুইপমেন্ট কিংবা ট্রান্সপোর্টেশন ইনোভেশন, তার সবকিছুই তারা করে থাকে খুব সহজে। সারা পৃথিবী জুড়ে ইনোভেটিভ দেশগুলোর তালিকায় জার্মানি থেকে মাত্র 0.5 স্কোর পিছিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাম্বার 3, মেকআপ। আপনি ভাবছেন দক্ষিণ কোরিয়ার মেয়েদের মেকআপ সম্পর্কে বলবো। নো, আপনি একদম ভুল ধরেছেন। গড়ে দক্ষিণ কোরিয়ার 20% পুরুষ রুটিন মাফিক রূপচর্চা করে থাকে। নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য এই মানুষগুলো বছর শেষে প্রায় $900 মিলিয়ন মেকআপ সামগ্রী কিনে থাকে। আর দক্ষিণ কোরিয়ার মেয়েরা এমনিতেই কিউট, তার উপর সুন্দরী। নাম্বার 4, অ্যালকোহল। দক্ষিণ কোরিয়ায় অ্যালকোহল বেশ জনপ্রিয় এবং অত্যন্ত পুরনো একটি অভ্যাসও বলা যায়। ঐতিহ্যবাহী দক্ষিণ কোরিয়ান পানীয়টির নাম হচ্ছে সুজু। তাদের প্রায় সব অনুষ্ঠানে সুজুর প্রচলন রয়েছে। অফকোর্স অন্যান্য বিশ্ববিখ্যাত অ্যালকোহল ব্র্যান্ডগুলো দক্ষিণ কোরিয়ায় অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 5,
নাম। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে কিম, যেমনটা বাংলাদেশে রয়েছে মোহাম্মদ। তবে দক্ষিণ কোরিয়ার মানুষের নামের মধ্যে কিমের পাশাপাশি লি এবং পার্ক এ দুটি নামও বেশ জনপ্রিয়। গড়ে প্রায় 22% মানুষের নামের সাথে কিম, লি অথবা পার্ক যুক্ত রয়েছে। নাম্বার 6, কিম জং উন ইলিগেল। দক্ষিণ কোরিয়ায় কিম জং উন সম্পূর্ণরূপে অবৈধ। তার নাম নিয়ে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ করা রীতিমতো অপরাধের শামিল। এই অপরাধে আপনার জেলও হতে পারে। নাম্বার 7, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দক্ষিণ কোরিয়া রয়েছে 12টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উল্লেখযোগ্য সেসব সাইটগুলোর মধ্যে রয়েছে চ্যাংদিওগং প্লেস, জিজু ভলকানিক আইল্যান্ড অ্যান্ড লাভা টাবস এবং জিয়ানজো হিস্টোরিক্যাল এরিয়া। যেসব সাইটগুলোর সবগুলোই দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। নাম্বার 8, প্লাস্টিক সার্জারি। দক্ষিণ কোরিয়ার নারীদের রূপের আরেকটি অন্যতম রহস্য হচ্ছে প্লাস্টিক সার্জারি। গড়ে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে 4 জন নারীর মধ্যে একজন প্লাস্টিক সার্জারি করেছেন, এসব রেকর্ড অ্যাভেলেবেল রয়েছে। দেশটিতে প্লাস্টিক সার্জারি করাতে কোনো ধরনের আইনি বাধাও নেই, তেমনি এটি অনেক বড় একটি ব্যবসাও। হলিউড, বলিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি অ্যাক্ট্রেসরা দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তাদের প্লাস্টিক সার্জারির জন্য। নাম্বার 9, কাদা ফেস্টিভ্যাল। প্রতি বছরের গ্রীষ্মকালে বোরিয়াংয়ে 14 দিনের জন্য একটি বিশাল কাদা ফেস্টিভ্যাল হয়, যেটি দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয়। 14 দিনের বিশাল এই ফেস্টিভ্যালে সবচেয়ে বেশি প্রমোট করা হয় কসমেটিক প্রোডাক্টগুলো। সো দক্ষিণ কোরিয়া নিয়ে বিশাল এই আলোচনায় আপনার মতামত কি লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমাদেরকে জানানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।